নির্বাচনের আগে সৈয়দপুর বিমানবন্দরে একটা কাণ্ড ঘটেছিল, আপনাদের মনে আছে? কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে ঢাকা থেকে বিমানে নেমেছিলেন একটা রাজনৈতিক দলের নেতা এবং স্থানীয় প্রধান তিনি, আমির তিনি। তার কাছে প্রায় কোটির কাছাকাছি টাকা পাওয়া গিয়েছিল। তার যে পারিবারিক অবস্থা, সেই পারিবারিক অবস্থা কোনোভাবেই এই টাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। তাই তার দাবি করা আমার ব্যবসার টাকা, এটা ধোপে টেকেনি। সেই ব্যাপারটা এক ধরনের গোঁজামিল দিয়ে পেরিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল এবং নির্বাচনে বিভিন্ন দল যে এরকম টাকার ব্যবহার করেছে, অসৎ উপায় অবলম্বন করেছে, সেটা আমরা নির্বাচনের পরে বিভিন্ন গণমাধ্যমের খবরে বুঝতে পেরেছে। এতদিন পরে এসে 5 মাসের মাথায় এসে যখন নতুন সরকারের 5 মাস পূরণ হলো শপথের, অর্থাৎ নির্বাচনের ঠিক 5 মাস পরে এসে গণমাধ্যম ভয়ঙ্কর রিপোর্ট করছে, ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে গণমাধ্যমে, এবং গণমাধ্যম দাবি করছে গোয়েন্দা সংস্থার সূত্র দিয়ে যে এই টাকা সৈয়দপুর বিমানবন্দরে যে টাকা ধরা পড়েছিল, সেই টাকা ভোটে মানুষকে টাকা দিয়ে ভোট কেনার জন্যই ওই টাকাটা ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে ঢাকা থেকে কে টাকা দিয়েছেন, কোন উদ্দেশ্যে দিয়েছেন, সেগুলো সব মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। কোন দল সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। জামাতের স্থানীয় আমির এই টাকাটা নিয়ে যাচ্ছিলেন। জামাতের কাছ থেকে আমরা নৈতিক রাজনীতি প্রত্যাশা করি, সেই ক্ষেত্রে এটা একটা চরম নৈতিক স্খলনের ঘটনা বলে তখনই আলোচনা হচ্ছিল, এবং সেটা যদি আজকে প্রমাণিত হওয়ার পথে থাকে তাহলে সেটা কোন ধরনের ব্যাপার? আপনি মুখে ধর্মের কথা বলছেন, শোনাচ্ছেন, নীতির কথা বলছেন, কিন্তু কর্মকাণ্ডে যদি এটা প্রমাণিত হয় তাহলে তাদের জবাবদিহি করার আর জায়গাটা কোথায় থাকবে? কি বলবেন এখন তারা? চলুন একটু খবরের ভেতরে ঢুকি যে জামাতও টাকা দিয়ে ভোট কেনার জন্য এরকম সারা দেশে টাকা রপ্তানি করেছে ঢাকা থেকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভোট কেনার জন্যই টাকা নিয়ে গিয়েছিলেন ঢাকা থেকে, সেই তথ্য এখন প্রমাণের অপেক্ষায় এবং প্রায় প্রমাণও হয়ে গেছে। কালবেলা এই রিপোর্ট করেছে এবং কালবেলা পত্রিকাতে যেমন রিপোর্ট হয়েছে তেমনি তাদের ডিজিটাল ভার্সনে একটা ভিজুয়াল রিপোর্টও করেছে, যেখানে সৈয়দপুর বিমানবন্দরে ওই টাকার কার্টুন নিয়ে তিনি কিভাবে বের হচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সেই ভিডিওগুলো প্রকাশ করে দিয়েছে। কালবেলার শিরোনামটা দেখে নিন। তারা বলছে ভোট কিনতেই বিমানে টাকা নিচ্ছিলেন জামাত নেতা, ভোটের আগের দিন ৭৪ লাখ টাকা সহ যিনি আটক হয়েছিলেন। এখানে বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ আটক হওয়া জামাত নেতা বেলাল উদ্দিন প্রধান আদালতের মাধ্যমে সেই টাকা ফেরত চেয়েছেন। ওই টাকা ব্যবসায়িক উল্লেখ করে আরেক ব্যবসায়ীর সঙ্গে করা একটি চুক্তিপত্রও আদালতে জমা দিয়েছেন তিনি। তবে সেই চুক্তিপত্র নিয়ে এখন তদন্তকারীরা সন্দেহ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই চুক্তিপত্র ভুয়া। এজন্য সেটি নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বিশেষজ্ঞ দল নানা ধরনের তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে, যেটা শেষ পর্যায়ে, এবং শেষ পর্যায়ে গিয়েই এই ব্যাপারটা প্রায় নিশ্চিত হয়ে গেছে তারা যে এই চুক্তিপত্রটা ভুয়া এবং এই টাকাটা ব্যবসার টাকা না, টাকাটা ভোট কেনার রাজনীতির টাকা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে জাতীয় নির্বাচনের আগের দিন বিপুল অঙ্কের নগদ টাকা বহন করা নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল। তাছাড়া টাকা বহনকারী বেলাল উদ্দিন ঠাকুরগাঁও জেলা জামাতের
আমির এই টাকা নির্বাচনে ভোট কিনতে বা অবৈধ প্রভাব খাটাতে ব্যবহার হতো বলেই জোরালো সন্দেহ তদন্তকারীদের। এই যে কেন তদন্তকারীদের এমন সন্দেহ তা খুঁজতে তদন্ত কর্মকর্তা ছাড়াও জামাত নেতা বেলাল উদ্দিন প্রধানের মালিকানাধীন সোনামণি ড্রেস হাউসের কর্মী, স্থানীয় লোকজন এবং যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক কাজে টাকা নেওয়ার দাবি করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বলেছে কালবেলা। কথা বলে কি পেয়েছে? স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ঠাকুরগাঁও সদরে হাজিপাড়া এলাকায় জেলা জামাত আমির বেলাল উদ্দিন প্রধানের বাড়ি, সেখানেই তার মালিকানাধীন সোনামণি ড্রেস হাউস নামে বাচ্চাদের স্কুল ড্রেসের সেলাইয়ের একটি কারখানা আছে। 8 থেকে 10টি সেলাই মেশিনে সব মিলিয়ে কর্মী সংখ্যা 12 থেকে 15 জন। স্বল্প পুঁজির এই ব্যবসা প্রতিষ্ঠানে 74 লাখ টাকা বিনিয়োগ করার বিষয়টি স্থানীয় কারোরই বিশ্বাস হচ্ছে না। যদিও বেলাল উদ্দিন প্রধান বলে আসছেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে তিনি বিমানে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। মানে টাকা বিমানে নিতে হয়, টাকা ব্যাংকে নেওয়া যায় না, বিমানে নিতে হয়, তাও ভোটের আগের দিন নগদ কচকচে টাকা। কালবেলার কাছে রয়েছে বেলাল উদ্দিনের আয়করের তথ্য। সর্বশেষ করবর্ষ যেটা 2025-26 সেই অনুযায়ী দেখা যায় তার মোট বার্ষিক আয় 4,78,641 টাকা। এক বছরে তার আয় 4,78,000। মানে চিন্তা করে দেখেন এবার সেটা। আর মোট সম্পদ 24,44,867 টাকা। তার মোট সম্পদ স্থাবর অস্থাবর সব মিলিয়ে মোট সম্পদ হচ্ছে 24 লাখ টাকা, মাত্র 24.5 লাখ টাকা কাছাকাছি। যদিও তিনি আদালতে উপস্থিত করা নথিতে প্রায় 75 লাখ টাকার ব্যবসায়িক লেনদেনের কথা বলছেন। যার বছরে আয় 4 লাখ টাকা, তিনি 75 লাখ টাকা লেনদেনের কথা বলছেন এবং সেটা নগদ টাকা কার্টুনে করে নিয়ে যাচ্ছেন নির্বাচনের আগের দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন গত 11 ফেব্রুয়ারি ঢাকা থেকে ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর বেলাল উদ্দিন প্রধান ও জেলা জামাত দপ্তর সম্পাদক আব্দুল মান্নানকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে থাকা 2টি কাপড়ের ব্যাগ তল্লাশি করে 74 লাখ টাকা উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন পুলিশকে জানিয়েছিলেন তিনি ব্যাগে 50 বা 60 লাখ আবার 50+ টাকা আছে বলে বিভ্রান্তিকর তথ্য দেন। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ছেড়ে দিলেও টাকা এবং মোবাইল ফোন জব্দ করে রাখা হয়। নির্বাচনের আগের দিন ওই টাকা জব্দের ঘটনায় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল ভোট কেনার উদ্দেশ্যে এই টাকা নেওয়া হচ্ছিল, যদিও শুরু থেকেই জামাত তা অস্বীকার করে আসছিল। নীলফামারীর আদালত সূত্র ও তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর একটি আবেদন করেন বেলাল উদ্দিন প্রধান। সেই আবেদনে তিনি জব্দ করা 74 লাখ টাকা ও 2টি মোবাইল ফোন নিজের জিম্মায় নেওয়ার আবেদন করেন। এই আবেদনের সঙ্গে তিনি যুক্ত করেছেন ট্রেড লাইসেন্স এবং নন জুডিশিয়াল স্ট্যাম্পে করা একটি চুক্তিপত্র সহ 7 পাতার নথি। সেই চুক্তিপত্রটির অনুলিপি কালবেলার হাতে এসেছে। যা আছে সেই চুক্তিপত্রে যেটা লেখা আছে সেটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে 74 লাখ টাকা জব্দ হলে চুক্তিপত্রের তথ্য অনুযায়ী তিনি ঢাকার বোন ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে 75 লাখ টাকা নিয়েছেন। রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসার জন্য বোন ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ বেলাল হোসেনের কাছ থেকে চলতি বছরের 10 ফেব্রুয়ারি 7 শর্তে এই টাকা নেন বলে চুক্তিপত্রে লেখা। চুক্তিপত্র অনুযায়ী বোন ট্রেড ইন্টারন্যাশনালের ঠিকানা রাজধানীর পল্টনের আল রাজি কমপ্লেক্স। ঠিকানা ধরে ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় ভবনটির 5ম তলায় সিএস গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব আছে, তবে ওই ঠিকানায় বোন ট্রেড ইন্টারন্যাশনালের কোনো কার্যক্রম নেই। মানে যে ঠিকানা ব্যবহার করেছে সেই ঠিকানাই ভুয়া, সেই ঠিকানাই ওই প্রতিষ্ঠানই নেই। যদিও প্রতিষ্ঠান দুটি একই মালিক মোহাম্মদ বেলাল হোসাইনের, প্রতিষ্ঠানটির আমদানি রপ্তানি এবং সরবরাহ কার্যক্রমে যুক্ত। পরে খোঁজ নিয়ে জানা যায় প্রতিষ্ঠান দুটির মালিক বেলাল হোসাইন জামাত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা শিবিরের সভাপতি ছিলেন তিনি। তার বাড়িও ঠাকুরগাঁ জেলায়। নাম প্রকাশ না করার শর্তে বেলাল হোসেনের প্রতিষ্ঠানে কর্মরত একজন কর্মী বলেন, বেলাল হোসেনের পরিবার অনেক আগে থেকেই রাজনীতিতে জড়িত এবং সেটা জামাতের রাজনীতি। বেলাল এখন কোনো পদে না থাকলেও নানাভাবে জামাতের কার্যক্রমের সঙ্গে যুক্ত। বোন ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বেলাল হোসাইন নীলফামারীর আদালতে একটি প্রত্যয়নপত্র জমা দিয়ে বলেছেন বেলাল প্রধানের সঙ্গে তার ব্যবসায়িক সুসম্পর্ক রয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা করার জন্য তিনি আমার কাছে আর্থিক সহযোগিতা চাইলে
তাকে ৭৫ লাখ টাকা লভ্যাংশের শর্তে 10 ফেব্রুয়ারি নগদ টাকা প্রদান করা হয়। মানে সুদ পাওয়ার জন্য এই টাকা দিয়েছেন এটা বলা হচ্ছে। নির্বাচনের দুদিন আগে বেলাল উদ্দিন প্রধানকে ৭৫ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বেলাল হোসাইন কালবেলাকে বলেন, এটি একটি ব্যবসায়িক লেনদেন। তিনি আমার এলাকার বড় ভাই, তার একটি ছোট গার্মেন্টস কারখানা রয়েছে, ব্যবসার প্রয়োজনে আমি তাকে টাকা দিয়েছি। এত বড় অঙ্কের টাকা লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করার বিষয়ে তিনি বলেন, ব্যাংকের মাধ্যমে করা যায়নি। ব্যবসায় অনেক সময় নগদেও লেনদেন হয়। হ্যাঁ, তাই তো, নগদেও লেনদেন হয়। চুক্তিপত্র এবং টাকার উৎস নিয়ে সন্দেহ পুলিশের। পুলিশ সন্দেহ করছে চুক্তিপত্র ভুয়া এবং এই টাকার উৎসও তারা নিশ্চিত করতে পারেনি। এই টাকার উৎস নিয়েও পুলিশের সন্দেহ প্রচণ্ড। পুলিশের এক কর্মকর্তা বলেন, পুলিশের তদন্তেও উঠে এসেছে বেলাল উদ্দিন প্রধান যে পরিমাণ টাকা ব্যবসার কথা বলে নিচ্ছিলেন তত বড় ব্যবসা তার নেই। তার মালিকানাধীন সোনামণি ড্রেস হাউসের বেতন ও ঈদ কেন্দ্রিক লেনদেনের পরিমাণ কোনোভাবেই অত টাকা নয়। ইনকাম ট্যাক্সের ফাইলের সঙ্গেও এত টাকা ব্যবসায়িক লেনদেনের সামঞ্জস্য নেই। সেজন্য আমাদের মনে হয়েছে সিআইডির বিশেষজ্ঞ দলের তদন্ত প্রয়োজন এবং সেটা সিআইডি করছে এবং সেটা শেষের পথে। কালবেলার ভাষ্য সেটাই, এবং সেটা প্রমাণ হওয়ার পথে যে এই টাকা নির্বাচনে ভোট কেনার জন্যই ব্যবহার করা হতো এবং সেই জন্যই নেওয়া হয়েছে। খুবই সিম্পল উদাহরণ, ভোটের আগের দিন আপনি নগদ টাকা বহন করছেন যেটা সম্পূর্ণ অবৈধ। আপনি ভোটের আগের দিন নগদ টাকা ক্যারি করতে পারেন না। আপনার যদি ব্যবসায়িক প্রয়োজন হয় তাহলে আপনি ব্যাংকিং চ্যানেলে সেটা লেনদেন করবেন। নগদ টাকা আপনি বস্তায় ভরে, কার্টুনে ভরে ঢাকা থেকে নিয়ে যাবেন এবং আপনি একটা রাজনৈতিক দলের নেতা, বড় নেতা, এটা কি গ্রহণযোগ্য হয়? আমার মনে হয় না। আমার মনে হয় যে শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে যারা নৈতিকতার রাজনীতি করে, নীতি কথা মুখে বলে, ধর্মের কথা বলে এবং বাংলাদেশে ধর্মের শাসন, ইসলামের অনুশাসন চায়, শরিয়া আইন যারা চায়, এদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে দাবি করে, তারা যদি এরকম কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, এই ব্যাপারগুলো প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু তাদের জন্য যেমন সংকট, জাতি হিসেবে আমাদেরও একটা লজ্জার ব্যাপার যে আমরা মুখে নৈতিকতার কথা বলি কিন্তু কাজে করি ঠিক উল্টাটা। যেটা আমার স্বার্থ উদ্ধার হবে সেটাই করি। সেখানে আর আল্লাহ রসুলের ভয় থাকে না, ধর্মের ভয় থাকে না, ইসলামের ভয় থাকে না। সেখানে আমি অন্য রকম একজন মানুষ। সেটা কি হওয়া উচিত? আমার মনে হয় যে সেটা হওয়া উচিত ছিল না। শুধু তাদের দোষ দিয়ে তো লাভ নেই। বাংলাদেশের রাজনীতিটাই এমন, ভোটের সময় আসলে টাকার যে ছড়াছড়ি এবং টাকা দিয়ে ভোট কেনার যে পদ্ধতি, সেই পদ্ধতি তো নতুন কিছু নয়, পুরনো বন্দোবস্ত। আর সেই পুরনো বন্দোবস্ত থেকে আমরা এতটুকু বেরোতে পারিনি, শুধুমাত্র একটা কথাই শিখেছি যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে হবে, শেখ হাসিনাকে চোর বলতে হবে, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ভোট প্রভাবক, এগুলো বলতে হবে। কিন্তু ঠিক একই কাজ আমরা করলে সেগুলো বলা যাবে না, সেগুলো বলা অন্যায় হবে, প্রচণ্ড অন্যায় হবে। দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।